আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দক্ষিণ মনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত 4 ক্লাস ধরে আমি দীর্ঘমেয়াদী অর্থায়ন অর্থাৎ তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকেও ইনশাআল্লাহ আমরা এই ষষ্ঠ অধ্যায়ে একটা সৃজনশীল অঙ্ক আমরা করব। আজকে আমরা যে সৃজনশীলটা করব এটা আছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2017 এই সৃজনশীলটা আমরা এই অধ্যায়ের এই সৃজনশীলটা আমরা আজকে সলভ করব। চলো প্রথমে আমি প্রশ্নটা পড়ি। মিসেস ফেরদৌসী একজন গৃহিণী। তিনি তার জমানো অর্থ 12% সুদের হারে 10 বছর মেয়াদে কুপন বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য 10,000 টাকা হলেও বাজার মূল্য 11,500 টাকা। উল্লেখ্য, মিসেস ফেরদৌসীর প্রত্যাশিত আয়ের হার 10%। ক নম্বরে বলেছে জিরো কুপন বন্ড কি? গত ক্লাসে আমি জিরো কুপন বন্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো সুদ প্রদান করা হয় না, যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো সুদ প্রদান করা হয় না তাকে বলা হয় জিরো কুপন বন্ড। খ নম্বরে যেটা বলেছে কোনো বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি হলে বিনিয়োগকারী কি সিদ্ধান্ত গ্রহণ করবে? কোনো বন্ডের অন্তর্নিহিত মূল্য অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু যদি বাজার মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে একজন বিনিয়োগকারী ওই বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি অন্তর্লিখিত মূল্য বর্তমান বাজার মূল্য থেকে বেশি হয় অবশ্যই একজন বিনিয়োগকারী ওই বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করবে। বন্ডের অন্তর্লিখিত মূল্য মূলত সম্ভাব্য প্রাপ্য নগদ প্রবাহের বর্তমান মূল্যকে বোঝায়। আমি আবারও বলছি যে বন্ডের অন্তর্নিহিত মূল্য বলতে বোঝায় সেটা হলো বন্ডের থেকে প্রাপ্ত নগদ প্রবাহের যে বর্তমান মূল্য এটাকে নির্দেশ করে, অর্থাৎ বন্ড হতে প্রাপ্তির প্রকৃত মূল্য নির্দেশ করে। তাহলে অন্তর্লিখিত মূল্য বলতে বোঝায় যে বন্ড হতে প্রাপ্তির প্রকৃত মূল্য, এটাই হলো অন্তর্লিখিত মূল্য। যদি অন্তর্লিখিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে এটা মুনাফা নির্দেশ করে। যদি বন্ডের অন্তর্লিখিত মূল্য যদি বেশি হয় তার থেকে বাজার মূল্য অপেক্ষা বেশি হয়, তাহলে তা অবশ্যই মুনাফা নির্দেশ করে। আবারও বলতেছি, অন্তর্লিখিত মূল্য যদি বাজার মূল্য থেকে বেশি হয় তাহলে তা মুনাফা নির্দেশ করে, অর্থাৎ এক্ষেত্রে বিনিয়োগকারী উক্ত বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বন্ডের অন্তর্লিখিত মূল্য যদি বাজার মূল্য থেকে বেশি হয় তাহলে একজন বিনিয়োগকারী উক্ত বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা গ নম্বরে চলে যাই। উদ্দীপকে উল্লেখিত বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো অর্থাৎ ক্যাপিটাল ইল্ড নির্ণয় করতে বলেছে, সিওয়াই এটা নির্ণয় করতে বলেছে। চলো আমরা নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা,
চলতি আয়ের হার যেটাকে আমরা সিওয়াই দ্বারা প্রকাশ করি, সিওয়াই দ্বারা আমরা প্রকাশ করি, এটার সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই এসবি ইনটু 100। আই আমরা জানি সুদের পরিমাণ, এসবি হচ্ছে সেল ভ্যালু বা বিক্রয়ের পরিমাণ ইনটু 100, এটাই হচ্ছে সিওয়াই অর্থাৎ চলতি ইল্ড, চলতি আয়ের হার, চলতি আয়ের হারের সূত্র। চলো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব। তোমরা সবাই জানো যে সেল ভ্যালু যেটা, এটা 1150 টাকা কোশ্চেনের মধ্যে দেওয়া, সেল ভ্যালু 1150 টাকা কোশ্চেনের মধ্যে দেওয়া। এখন আমরা আই বের করব। আই কিভাবে বের করব? দেখো, অভিহিত মূল্য বা এফ ভ্যালু, ফেস ভ্যালু কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, ফেস ভ্যালু দেওয়া আছে কত টাকা? 10,000 টাকা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। আর কুপন রেট কোশ্চেনে উল্লেখ করা আছে যে 12% কুপন রেট কিন্তু উল্লেখ করা আছে। তাহলে কুপন রেট কত টাকা? কুপন রেট উল্লেখ করা আছে, কুপন রেট উল্লেখ করা আছে 12%। তাহলে আই আমরা যেভাবে বের করব, ফেস ভ্যালুর উপর অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর উপর 12% আমরা ধরবো, তাহলে বের হবে কিন্তু আই বের হবে, তাহলে কিন্তু আই বের হবে। সেল ভ্যালু কত টাকা? 11,500 টাকা সেল ভ্যালু, যেটা সেল ভ্যালু 11,500 টাকা। তাহলে 10,000 টাকা 12% আসে হচ্ছে 1200 টাকা, অর্থাৎ আয়ের পরিমাণ হলো 1200 টাকা, যেটা আমরা গণনা কার্যের মাধ্যমে আমরা বের করলাম, গুণন 100। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তোমরা ক্যালকুলেটরে বা 120 তোমরা যদি এখন ক্যালকুলেটরে 1200 কে 11,500 দিয়ে বাদ দাও এবং 100 দিয়ে গুণ দাও, তাহলে তোমাদের आंसर আসবে 10.43। आंसर আসবে 10.43%, অর্থাৎ চলতি আয়ের হার যেটাকে আমরা সিওআই দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 10.43%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই তুলেছ। এবার আমি ঘ নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার এখানেই শেষ এবং ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সারে চলে যাচ্ছি। ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে বলেছে মিসেস ফেরদৌসির বন্ডটি ক্রয় করা লাভজনক হবে কি বিশ্লেষণ করো। তাহলে মিসেস ফেরদৌসির বন্ডটি ক্রয় করা লাভজনক হবে কিনা এটা যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই বন্ডের মূল্য বের করতে হবে, অর্থাৎ বিবি মানে ভ্যালু অফ বন্ড আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা ভ্যালু অফ বন্ড আমরা বের করি। এই বন্ডে আমার ভ্যালু অফ বন্ড বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো, গত ক্লাসে আমি করিয়েছিলাম, আমরা এই সূত্রের মাধ্যমে করব যে আই ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কেডি প্লাস ম্যাচুরিটি ভ্যালু, যেটা ফেস ভ্যালু ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি টু দি পাওয়ার n। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সলভ করব, যেটা আমি গত ক্লাসে আমি বলেছিলাম। চলো আমরা দেখি যে প্রশ্নপত্রে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেওয়া আছে মেয়াদ, সময় দেওয়া আছে 10 বছর, এন দেওয়া আছে 10 বছর, কুপন রেট দেওয়া আছে 12%, যেটা আমি আগে দেখিয়েছি যে কুপন রেট দেওয়া আছে 12%। তারপর দেওয়া আছে কি বন্ডের অভিহিত মূল্য, অর্থাৎ ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু, যেটা আমি বলি ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু। এই অঙ্কে ফেস ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু একই, এটা দেওয়া আছে 10,000 টাকা। তাহলে যেহেতু আমি ফেস ভ্যালু বা অভিহিত মূল্য জানলাম, তাহলে আমি আয়ের পরিমাণ বের করে ফেলি।
আয়ের পরিমাণ আমরা কিভাবে বের করব? 10,000 ইন্টু 12%, অর্থাৎ আয়ের পরিমাণ আসতেছে 1200 টাকা। তারপর বন্ডের প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ কেডি। কেডি দেওয়া আছে কত পার্সেন্ট? কেডি দেওয়া আছে 10%, কেডি দেওয়া আছে বা 0.1। এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, তোমরা একটু খাতায় তুলো, আমি এখন অঙ্ক শুরু করব। এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে এই অঙ্ক সম্পর্কে। চলো আমরা অঙ্কটি করি। তোমরা একটু দ্রুত তুলো। আশা করি তোমরা তুলেছো। এই ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে আমি সূত্রের মধ্যে মান বসিয়ে আমি অঙ্কটি সলভ করব। তাহলে আয়ের মান কত বের করলাম? আয়ের মান বের করলাম কিন্তু 1200। আয়ের মান বের করা হলো কত? 1200 টাকা ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি। কেডি ছিল 0.1 টু দি পাওয়ার n ছিল 10 বছর ডিভাইডেড বাই কেডি। কেডি ছিল 0.1 প্লাস ম্যাচুরিটি ভ্যালু ছিল কত টাকা? 10,000 টাকা। 1 প্লাস কেডি অর্থাৎ 0.1 টু দি পাওয়ার n হচ্ছে 10 বছর। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1200 গুণন এই জিনিসটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি, কিভাবে করব এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম। তোমরা ক্যালকুলেটরে লিখবে 1 মাইনাস 1 ভাগ দিবে, ব্র্যাকেট দিবে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 10। যে অ্যানসারটা আসবে তাকে তোমরা 0.1 দিয়ে ভাগ দিবে। তাহলে অ্যানসার আসবে 6.144। এই অ্যানসারটা আসবে। আর 6.144 অ্যানসারটা আসবে। তার সাথে যদি তোমরা 10,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 10 এটা যদি করো তাহলে অ্যানসার আসবে 3,855.43। এই অ্যানসারটা কিন্তু আসবে। এখন 1200 কে তুমি যদি 6.14446 দিয়ে গুণ করো তাহলে অ্যানসার আসবে 7,373.52। 7,373.52 যোগ 3,855.43। এই দুইটা যোগ করলে অ্যানসার হবে 11,228.95। অর্থাৎ বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু অর্থাৎ অন্তর্লিখিত মূল্য আসতেছে 11,228.95। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রশ্নে উল্লেখ আছে যে একটা বন্ডের এই বন্ডটার বাজার মূল্য হচ্ছে 11,500 টাকা। যেহেতু বর্তমান বাজার মূল্য থেকে বন্ডের অন্তর্লিখিত মূল্য কম, সুতরাং মিসেস ফেরদৌসির এই বন্ডটি ক্রয় করা লাভজনক হবে না। অর্থাৎ এই বন্ডে বিনিয়োগ করা মিসেস ফেরদৌসির জন্য লাভজনক হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীলটা আমি আলোচনা করেছি দিনাজপুর বোর্ড 2017 থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো তোমরা বেশি বেশি অনুশীলন করবে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।